নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি তুতেনখামেনের দ্বিতীয় রত্ন, দশম পর্ব। আসতে পারি? মিস্টার রয় মুখ তুলে তাকাতেই দেখল বিদিশা দাঁড়িয়ে আছে। আজকে একটা নীল জিন্স আর লাল টপ পরেছে। চুল পরিপাটি করে আছড়ানো, গায়ের থেকে একটা চন্দনের গন্ধ বেরোচ্ছে, বোধহয় আড়ত লাগিয়েছে। হ্যাঁ আসুন, এই ওনার জন্য চা বলো। কেমন আছেন? ভালো। ওই কেসটার আপডেট চান তো? হ্যাঁ বলে বিদিশা মুখ নামিয়ে একটু হেসে নিল। ব্যাপারটা মিস্টার রয়ের নজর এড়ালো না। উনিও মনে মনে একটু হেসে নিলেন। মেয়েটিকে তার ভালোই লাগছে, তার জীবনের মরুভূমিতে একটু সবুজ রঙের গাছের মতো। তবে এখনো মেয়েটিকে তিনি সে অর্থে চেনেন না। যা জেনেছেন তা মেয়েটির মুখ থেকেই। তবে এটি বুঝেছেন যে মেয়েটি করিতকর্মা, নিজের কাজে মনোযোগী, নেটওয়ার্কও ভালো। না হলে চুরির খবরটা ও তার সাথে এখানের 3টে মার্ডারের ব্যাপারটা এত সহজে ও বের করতে পারত না। আমি গেছিলাম ওই দোকানে, জিজ্ঞাসাবাদ করলাম, কিন্তু মালিক ধুরন্ধর, কিছু বলল না, এড়িয়ে গেল। কায়রোর এক ইন্সপেক্টরও এসেছিলেন শুনলাম, তার এক দোভাষীকে নিয়ে। বাপরে, এ খবরও রেখেছেন দেখছি। আপনার নেটওয়ার্ক তো বেশ স্ট্রং। আবার একটু মুচকি হাসি দিয়ে বিদিশা বললেন, আর কি মনে হলো? দেখুন, শুধু ইজিপশীয় ইন্সপেক্টর এবং দোভাষী নয়, আমিও গেছিলাম সেখানে, তবে তেমন কিছু বেরোয়নি। আর এর সাথে মানে এই খুনের সাথে চুরিটার কোনো সম্পর্ক আছে কি না তাও জানতে পারিনি। মানে সেরকম কোনো লিঙ্ক এখনো পাইনি। কিছু পেলে জানাবেন। আজকে আমি উঠি, হেডকোয়ার্টারে রিপোর্ট দিতে হবে। আচ্ছা, আজকে চলে যাচ্ছেন? হ্যাঁ। বিদিশা উঠে দাঁড়িয়ে বললেন, কিছু জানলে জানাবেন, কিন্তু আপনিও জানাবেন। আপনার নেটওয়ার্ক আমার থেকেও স্ট্রং বলে মিস্টার রয় একটি অর্থপূর্ণ হাসি দিলেন। ধন্যবাদ। দুজনের চোখাচোখি হলো এবং তারপরে বিদিশা হাসি মুখে চলে গেল। মিস্টার রয় ভাবলেন, শেষ প্রশ্নটা যেন অনেকটা আবদারের মতো শোনালো। স্মার্ট মেয়ে। স্যার, গায়ত্রী ম্যাডাম এসছেন। আচমকা সম্বিত ফিরে পেল মিস্টার রয়। বিদিশাকে নিয়ে কথা ভাবতে ভাবতে গিয়ে গায়ত্রীর কথা ভুলেই গেছিলেন। কিরে, দিনে ঘুমোচ্ছিস নাকি? গায়ত্রীর তীর্যক মন্তব্যে একটু রোষান্বিত হয়ে মিস্টার রয় উত্তর দিলেন, কেন, কি হলো আবার? যে 3জন মারা গেছে তাদের পরিচয় পাওয়া গেছে। এরা একটা আন্তর্জাতিক চোরাচালানকারী দলের সদস্য। এই 3টে মূলত দালাল, যারা চুরি করে তাদের থেকে জিনিস নিয়ে ক্লায়েন্টকে বিক্রি করে। কাটপানিতে এদের জীবন চলে, বুঝলি? এদের দলটার নাম হলো রেড হেরিংস। আন্তর্জাতিক চক্র, সারা বিশ্বে এদের এজেন্ট আছে, আর ক্লায়েন্টও আছে সারা জগৎ জুড়ে। লোক 3টির নাম হলো মিস্টার প্রদীপ দত্ত, যোগেন সিং আর মরুকেশ্বর চ্যাটার্জি। বাপরে, নামের বহর দেখে রয়বাবু একটু বাধা দিল। হ্যাঁ, গায়ত্রী মুচকি হেসে বলল, আমি আরও একটা খবর জেনেছি, যেটার জন্য তোর কাছে এসেছি, তোর সাহায্য চাইতে। কিরে, করবি তো? নিশ্চয়ই, তোকে সব রকম সাহায্য করার কথা। উপর থেকে অর্ডার আছে। ভালো, তাহলে এবার উঠে পর, বেরোতে হবে। কোথায়? চল না, তবে তো পুলিশ গাড়ি নিলে হবে না।
প্রাইভেট কার ভাড়া কর, সাথে 5 জন হাবিলদারও লাগবে। কিন্তু কেন রে, রেড মারতে হবে নাকি? তুই এখনো সেই ঢোল গোবিন্দই আছিস। উঠে পড়। মিস্টার রয় উঠে বললেন, কথা শুনতেই হবে, না হলে চাকরি নিয়ে টানাটানি। ওপরওয়ালার নির্দেশ। অগত্যা একটি স্করপিও নেওয়া হলো, সঙ্গে একটি অ্যাম্বাসেডর। কারণ টোটাল তারা 8 জন যাবেন। মিস্টার রয়, গায়ত্রী, ইজিপশীয় ইন্সপেক্টর, সাথে 5 জন হাবিলদার। সেই হাবিলদারের দলে দত্ত সাহেবও আছেন। আমরা এখানে কিন্তু ক্লায়েন্ট, চোরাই মালের ব্যবসা করি, চোরাই মাল কিনতে আগ্রহী। আর আমি হলাম সর্দারনি। তুই একটা দাড়ি লাগিয়ে নে আর মাথায় একটা পাগড়ি, কারণ তুই এখানকার পরিচিত মুখ, তোকে দেখলে চিনে ফেলতে পারবে। এই বলে গায়ত্রী মিটিমিটি হাসল। তাই সেই কলেজ লাইফের মতো গায়ত্রীর অর্ডার মিস্টার রয়কে অক্ষরে অক্ষরে পালন করতে হচ্ছে। তখন ছিল মনের টান, এখন কর্তব্যের খাতির। আর এই যে দত্তবাবু, আপনারাও এক কাজ করুন, একটা পাঠানি মেকআপ করে নিন। আপনারা লোকাল, যেন কেউ চিনতে না পারে। কিন্তু দিদিমণি, থানা পুরো খালি হয়ে গেলে তো মুশকিল। না না, থানা বন্ধ হবে কেন? যে চা দেয় তাকে বসিয়ে রাখ। বলবি যে কেউ এলে বলতে কোনো একজন মিনিস্টার এসছে, সেখানেই সবাই গেছে ডিউটি দিতে। এরকম তো প্রায়ই হয়, তাই না? কি বলিস? গায়ত্রী ব্যঙ্গাত্মক দৃষ্টিতে রয়ের দিকে তাকালো। রয়বাবু আর কি করেন, বললেন, দিদিমণির কথা শুনে নাও দত্ত, কিছু করার নেই। আজ্ঞে স্যার। দত্ত বুঝে গিয়েছে এ দিদিমণি তার স্যারের থেকেও অনেক বেশি প্রভাবশালী। হামে ক্যাসা লাগ রাহা হ্যায়। হঠাৎই ইজিপশীয় ইন্সপেক্টর ঘরে ঢুকে বলে ওঠে। ভদ্রলোককে দেখে চেনাই যায় না, একদম আরব শেখদের মতো ছদ্মবেশ নিয়েছেন। आपको तो मैं पहचान नहीं पाया, मेरी बुरखा कहाँ है, लाया आप? গায়ত্রী জিজ্ঞাসু দৃষ্টিতে ইজিপশীয় ইন্সপেক্টরের দিকে তাকালেন। ইয়ে লিজিয়ে ম্যাডাম, বলে ইজিপশীয় ইন্সপেক্টর বোরখা এগিয়ে দিলেন। সাবধানের মান নেই, বুঝলি? বুঝেছি। মুখ বুঝে সব সহ্য করছে রয়বাবু। আচ্ছা, উইপন কি নেব? নিবি বই কি, তবে তোর ওই পুলিশের উইপন নয়, অন্য কারোর থেকে নিতে হবে। অনেক সময় এরা পুলিশ উইপন দেখলেও ধরে ফেলে। আমার ট্রেনিংয়ের সময় বলেছিল, কখনো কোনো রেড করতে গেলে, এবং স্পেশালি ছদ্মবেশে রেড করতে গেলে, পুলিশের নিজস্ব উইপন ইউজ করতে নেই, অথবা মিলিটারির উইপন ইউজ করতে নেই। অনেক সময় যাদের উদ্দেশ্যে রেড করতে যাওয়া হচ্ছে তারা চিনে ফেলে। আর যদি ছদ্মবেশটা ধরে রাখতে হয় আর তারা যদি চিনে যায়, তাহলে ছদ্মবেশের উদ্দেশ্যটাই তো পূরণ হবে না, বুঝলি? এই বলে গায়ত্রী ইন্সপেক্টরের দিকে তাকালেন। ইন্সপেক্টর জি, মানে ইজিপশীয় ইন্সপেক্টরের দিকে তাকালেন। इंस्पेक्टर जी, वेपन दीजिए। ये लीजिए मैडम, अफगानी राइफल और चाइनीज पिस्तल। রয়বাবু হা, যা ইচ্ছে হচ্ছে। এসব জেলায় ঢুকলো আর জানতেও পারলেন না উনি। রয় আর গায়ত্রী যথারীতি পিস্তল নিল, কারণ দুজনেই পিস্তল চালাতেই অভ্যস্ত। বাকিরা রাইফেল। গাড়ি এসে গেছে স্যার। দত্ত খবর দিতেই পুরো টিম দুই গাড়িতে ভাগ হয়ে রওনা দিল। গায়ত্রী, ইজিপশীয় ইন্সপেক্টর, রয়বাবু চলল অ্যাম্বাসেডরে, আর স্করপিওতে বাকি 5 হাবিলদার। তারা চলল গন্তব্যের দিকে। গন্তব্য কোথায়? সেই শহরের এক কোণের পান্থশালা পার হয়ে তারা এগিয়ে গেল পাহাড়।
জঙ্গলে কাকে যে ধরতে চাচ্ছে মিস গায়ত্রী, ইজিপশীয় ইন্সপেক্টর মিস্টার রয়, একমাত্র গায়ত্রী ম্যাডাম এবং ইজিপশীয় ইন্সপেক্টর ছাড়া কেউই জানে না। মিস্টার রয়ও না, তার হাবিলদাররাও না। আপনারা জানতে পারবেন পরের পর্বে, মানে 11তম পর্বে। আর 10ম পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভরাত্রি।